কারণ একটা, কারণ একজন ব্যক্তির কর্মক্ষেত্র একটা রাষ্ট্রীয় যদি ধ্বংসের মুখে নিয়ে ঠেলে দেয়, তাকে কুলাঙ্গার না, তাকে আরো কিছু বলা যায়। এখন বাংলাদেশের নতুন কইরা কুলাঙ্গার বলাটাই একেবারে বেজায়েজ হইছে। বিষয়টা আপনার কাছে কি মনে হয় কর্নেল ফেরদৌস আজিজ? জি, আসসালামু আলাইকুম। তো আপনি আমারে ধর্ষণ করতেছেন, পেটে ভাত নাই, গাড়িতে তেল নাই, আর আপনি আমাকে ভদ্রতা শিখাইতে আসছেন। আপনি ফরজ বাদ দিয়া সুন্নত না, নফল নেয়া, নফলের পরেও যদি কিছু থাকে সেগুলা নিয়ে টানাটানি করতেছে। রাজনৈতিক ব্যক্তিত্বকে গালি গালাজ, ইভেন জুতা ফিকে মারা, ডিম মারা, এগুলা সহ্য করতে হবে। আর যদি না করতে পারেন, রাজনীতি ছেড়ে দেন। ইউ আর নট ফিট ফর পলিটিক্স। পৃথিবীর অনেক দেশেই হেড অফ দ্য স্টেটের বা হেড অফ দ্য গভর্নমেন্টের গায়ে জুতা মারে নাই, মারছে, ফিজিক্যালি আঘাত করতে যায় নাই, অনেক জায়গায় মারছে ভাই, গুলি কইরা দিছে, কানের মধ্যে গুলি করছে ডোনাল্ড ট্রাম্পের। জি 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 আমার দেশের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, উনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভিজিট করতে যান প্রথমবার, ল্যাং মেরে ফেলে দিছে, ওনার সানগ্লাস সামনে ছুড়ে দূরে পড়ে গেছে এবং উনি পড়ে গেছে। তার সিকিউরিটিরা তাকে গিয়ে তুলছে এবং তার সিকিউরিটি গুলো তাকে ধরতে গেছে, ওই যে লাং মারছে। প্রেসিডেন্ট জিয়া তখন থামাই দিচ্ছেন, না কিচ্ছু বললো না। তারপরে উনি যখন অ্যাড্রেস দিলেন, ওই ব্যক্তি সহ অন্যান্য সবাই কিন্তু ওনার স্পিচে কনভিন্স লাইক এনিথিং। ইউ সি কোথায় জিয়াউর রহমান আর কোথায় বর্তমান নেতৃত্বগুলা। তো আপনি কারো সমালোচনা, গালি গালা, যেটা কুলাঙ্গার কি দিচ্ছে, এটা তো অনেক বাংলা ভাষায় অনেক খারাপ খারাপ গালি আছে, ডাইরেক্ট গালি আছে, ইনডাইরেক্ট গালি আছে, ওগুলো তো দেয় নাই। হাসিনাকে কে গালি না দিছে? আমি ফেরদৌস আজিজও দিছি, আমিও দিছি, তাই না? কে না দিছে? তাহলে গালি দিছে বলে কি হাসিনা তো ধরতে যায় নাই, কাউরে মারতে যায় নাই? তার মানে আপনি কি হাসিনার চেয়ে বেশি স্বৈরাচারগিরি হয়ে যাচ্ছে না এটা? হাসিনা ইভেন কয়টা ধরছে? অতি উৎসাহী কিছু পুলিশ টুলিশ বা এলাকার দিছে, 2-4টা, 8-10টা ধরা পড়ছে হয়তো 16 বছরে বা 20টা। কিন্তু আপনি যে কথাটা বলছেন জিয়া সাহেবকে নিয়ে, জিয়াউর রহমানের এই পিকচার, জিয়াউর রহমান জুতা ঠেকাইতেছিল হাত সামনে দিয়ে, এবং ওনাকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে এই জুতাটা মারতেছিল, পাশে দাঁড়ানো ছিল কর্নেল নুরুদ্দিন এবং আরেকজন ছিল সাদেকুর রহমান চৌধুরী টিকিউএ, বলছিল স্যার গুলি করে দেই, এবং ইট ওয়াজ জিয়া বলছেন ন। এই ছবি। এখন তার সন্তানকে কুলাঙ্গার বলছে। আপনাকে একটা ঐতিহাসিক একটা উদাহরণ, এইটা একটা ঐতিহাসিক উদাহরণ, আর একটা ঐতিহাসিক উদাহরণ দেই। অ্যাপার্থাইড গভর্নমেন্টের ফল করার পরে, যখন না ফল করেও নাই, তখন FWD ক্লার্ক তখন ক্ষমতায় সাউথ আফ্রিকায়, তখন সাউথ আফ্রিকার একটা প্রভিন্সে অনেক গন্ডগোল হইতেছিল, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি। গন্ডগোলটা হইতেছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এন্ড কাওয়াজুলু নাটাল প্রভিন্সে। ওখানে একটা রাজনৈতিক দল ছিল, তাদের মধ্যে ঝগড়াঝাটি হইতেছিল। ওখানে নেলসন ম্যান্ডেলা গেলেন। নেলসন ম্যান্ডেলা ওই মুহূর্তে অবিসংবাদিত নেতা আফ্রিকায়। নেলসন ম্যান্ডেলা মানি ম্যান্ডেলা, এনিওয়ে উনি গেলেন। ওখানে যাওয়ার পরে তাকে ওয়েলকাম করা হয়েছে, জুতার স্তূপ হয়ে গেল তার সামনে। এবং নেলসন ম্যান্ডেলা আশেপাশের থেকে সবাইকে বলল, ওনার পাশে ওয়াল্টার সিসিলু ছিল, জেকব জুমা ছিল, আর একজন কে ছিল, এর পরবর্তী সময় হয়েছিল প্রধানমন্ত্রী হয়েছিল, আমি এই মুহূর্তে নামটা মনে নাই। নেলসন ম্যান্ডেলার পরেই প্রেসিডেন্ট হয়েছিল এই ভদ্রলোক, অত্যন্ত শিক্ষিত এক ভদ্রলোক, প্রেসিডেন্সি ভালো ছিল না, উনিও পাশে। সবাই একজন বলছে আমরা কি এই জুতাগুলো থামাবো কিনা যেভাবে আসতেছে। সে বলছে না। আপনি শুনলে অবাক হবেন, মিটিং এর শেষে কাওয়াজুলু নাটালের ওখানে একজন ট্রাইবাল হেড ছিল, তার নাম ছিল বুথেলেজি। বুথেলেজি রুমের মধ্যে ঢোকার সময় ম্যান্ডেলাকে অ্যাড্রেস করছে, you son of a bitch, you went against Zulu people.
উই ক্যান নট সাপোর্ট ইউ। নেলসন ম্যান্ডেলা আস্তে করে বলছে, আমি আর আপনি যদি আলোচনা করি, আমার সম্পর্কে আপনার যেই ধ্যান ধারণা আমি এটা পরিবর্তন করতে পারবো। আমি আপনাকে চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমি যদি কার সন্তান হই, আসুন আমরা এটা নিয়ে আলোচনা করি। এখন বাংলাদেশের মতো জায়গায় এই সৃজনশীল রাজনীতি বা রাজনৈতিক সংলাপ আমরা তো আমাদের মধ্যে দেখি না, এর তো উপস্থিতি নাই, প্রাতিষ্ঠানিক রাজনীতি নাই। আমরা সৌজন্যতা বোধ নিয়ে কথা বলি। আমি সৌজন্যতা বোধ কি ওই দিন শেষ হয় না যেদিন একটা মানুষকে খুন করার পরে মুজিব শেখ সংসদে গিয়ে বলছে, কোথায় সে সিরাজ শিকদার? ওইটা কি সৌজন্যতা বোধ ছিল? আমি তো ওখানে সৌজন্যতা বোধের কিছু দেখি নাই। আজকের আপনি বলছেন একটু আগে কর্নেল ফেরদৌস আজিজ যে আপনি কি হাসিনা তো আমাদের বিরুদ্ধে লাগে নাই। না, হাসিনা শুধু লাগে নাই না, হাসিনা আইন করিয়া লাগছিল, একেবারে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে তারে গালি দিলে। তো এখন তারেক রহমান যদি এইটা করতে চায় যে আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আবার ই করি, ওটাকে কি বলে, ইনঅ্যাক্ট করে কইরা বলি যে আমারে কুলাঙ্গার না, আমারে কেউ তারেক রহমান কইলেও তারে আজতে ঢুকাই দেবো। দ্যাটস দ্য রাইট থিংস টু ডু। মানে আপনার কি মনে হয় তাহলে আমরা তো ধীরে ধীরে ওই হাসিনার শাসনেই যাইতেছি? আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়াই আছি, হাসিনার শোষণের সময় অ্যাটলিস্ট আওয়ামী লীগের লোকজনরা বেনিফিট পাইছে। এখন তো দেখা যায় বিএনপি অনেকেই বেনিফিট পাইতেছে না। বিএনপির লোকজনের বাসায় তো লোডশেডিং হইতেছে, বিএনপির লোকজনরাও তো মার খাইতেছে। লাভটা হইতেছে কি? তারেক রহমান তো বিএনপির লোকজনদেরকেও করে না, কারণ এখন বিএনপিতে জয় জয়কার হয়েছে ভারতপন্থীদের। আমি তো এর বাইরে আর এই সাবজেক্ট নিয়ে আর কিছু বলার দেখি না। আপনি যদি শেষ কিছু বলতে চান করেন ফেরদৌস আজিজ। জি, বিএনপির জয় জয়কার হয়েছে ভারতপন্থীদের। বিএনপি একটি দেশপ্রেমিক দল, ওদের সাথে 16 বছর আমি মাঠে ছিলাম। কিন্তু আজকে এই দেশপ্রেমিক ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মীরা ফ্রন্ট লাইনে নাই, নাই, সত্যি কথা নাই। যারা আছে তাদেরকে ভাই তাদেরকে চায়না পাঠাইয়া দিচ্ছে। তারা দেখছি চায়নায় কিছু লোকজন কোন প্রভিন্সে বৈশা বৈশা কি খাইতেছে, কয় যে ভাই এটা চাইনিজ, খুব ভালো খাওয়ার জিনিসটা হালাল, তো ওই এনে বৈশা তারা হারাম হালাল খুঁজতেছে চায়নায়। যাই হোক, তাদেরও অনেক দুঃখ কষ্ট আছে। এই ব্যক্তিগত ভাবে আলাপে কিন্তু বোঝা যায় যে তারা কি অবস্থায় আছে। এবং তারা, আমি যেটা বলছি এটা সত্যটা বলছি, যে ফিল্ডের ফিডব্যাক, এরা কেউ অসন্তোষ। ইভেন বিএনপির নেতাকর্মীরাও অসন্তুষ্ট, কারণ এই বিএনপি তারা চায়নি। মানুষও সাধারণ মানুষও অসন্তুষ্ট। তো অতএব এরা ভারতের করে গিয়ে বসেছে। আর ওই যে আপনি বললেন হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, হ্যাঁ, ও অ্যাক্ট করে 16 বছরে যা করেছে, যত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে ধরেছেই করছে। আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যাপ্লাই না করেই 2 মাসে যা করেছে, রেশিও কিন্তু বিএনপি চ্যাম্পিয়ন ফার্স্ট। আমি আপনার সাথে একমত। আমি একটা নাম ভুলে গেছিলাম, সাউথ আফ্রিকান প্রেসিডেন্টের কথা, ওর নাম ছিল থাবো এমবেকি। থাবো এমবেকি একটা কথা বলছিল, আমরা সৃজনশীল রাজনীতি আশা করতে পারি যদি আমরা আমাদেরকে ওই যোগ্যতর পজিশনে গিয়ে দাঁড়াই, দেন জনগণ কিভাবে রিয়াক্ট করে ওইটা দেখার পরে আমাদের ক্যালকুলেট করা উচিত যে আমাদের স্ট্যান্ডার্ড কোথায়। জি, আজকে তারেক রহমানকে যদি কুলাঙ্গার বলে, তারেক রহমান যদি কোন একটা জায়গায় দাঁড়ায়া বলতো আমাকে একটু সুযোগ দেন সংসদে দাঁড়াইয়া অথবা পল্টনে, আমাকে একটু 6 মাস সুযোগ দেন, আমি প্রমাণ করি আমি কি আমার বাবার কুলাঙ্গার পুত্র না সুপুত্র, এই কথাটা বললে আর কোন জায়গায় কিছু থাকে না। কিন্তু এটা বলার জন্য কয়েকটা জিনিস লাগে, দূরদর্শিতা লাগে, বিচক্ষণতা লাগে, সৎ সাহস লাগে, কঠিন ম্যানেজমেন্ট অনুশীলন লাগে। এর কোনোটা তো আমরা তো দেখি না। তো কোন ব্যক্তির মধ্যে যদি এইসব যোগ্যতাগুলো না থাকে, আলটিমেটলি সে কুলাঙ্গার। এর বাইরে আর আমার বলার কিছু নাই, আনলেস ব্রিগেডিয়ার জি আপনি যদি কিছু বলেন। না, আমি আসলে এটা নিয়ে কেউ কিছু বলতে চাচ্ছি না, বাট আমি মনে হয় আমাদের নেক্সট পয়েন্ট যেটা, বা যে ব্যাপারটা নিয়ে আপনার শুরু করেছিলেন, যে আমরা কি আসলে হাসিনার
আমলে ফেরত যাচ্ছে কিনা। এটা কিন্তু অলরেডি আমি আজকে আমি একটা লেখা দিয়েছি, এখনো পাবলিশ হয় না এখানে। আমি ওখানে বলেছি যে অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটা এই যে হাসিনা পথ অনুসরণ করলে যে ক্ষমতার স্বাদ পাওয়া যায় এবং এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে এটা প্রয়োজন, এটা নিশ্চয়ই ভুলভাবে কেউ বুঝিয়েছেন। তবে আমি একটা কথা আমি আপনার অনুষ্ঠানের মধ্যে বলতে চাই যে হাসিনার যে অবস্থাটা হয়েছে এখন, এই অবস্থাটা হয়েছে কিন্তু এই সমস্ত বিলগুলি যথাসময়ে না আনার কারণে। মানবাধিকার বিলটা যদি সে ঠিক মতো আনতো এবং মানবাধিকার লঙ্ঘন হলে যারা দায়ী তাদের বিরুদ্ধে তদন্তের অধিকারটা যদি মানবাধিকার কমিশনকে পুরোপুরি দিয়ে দিত, আর গুম যেহেতু সে করে যাচ্ছিল, সুতরাং আমি ধরে নিলাম যে গুমের আইন সে করবে না। কিন্তু ইন্টারিম সব গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশের প্রায় 2.5 থেকে 3,000 মানুষ গুম, তার মধ্যে অ্যাটলিস্ট 674 জন হলো শুধুমাত্র বিএনপির সেই বাঘা বাঘা নেতা, বড় বড় নেতা, যাদের নাম আমরা সবসময় আমরা দেখেছি, টিভি স্ক্রল বারে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি। তাদের গুমকে প্রতিরোধ করার জন্য বা তাদেরকে যারা গুম করেছে তাদের বিরুদ্ধে যেন তদন্ত না করা হয়, এই বিলটা কিভাবে বিএনপি ইন্ট্রোডিউস করতে পারলো বা এটা কিভাবে বাতিল করতে পারলো, এটা একটা বিরাট একটা প্রশ্ন কিন্তু। তো এটাই এটা জিয়া ভাই, এটা কি বিএনপির উদারতা হইতে পারে না যে আমরা গুম করলো যা করলে মাফ করে দিলাম? না, এটা ঠিক তা না। আর এটা হলো যে এটা নিশ্চয়ই এটা বিএনপির, আমি বলবো বিএনপির স্বাভাবিক বুদ্ধিতে বিএনপি কখনোই এটা করতে পারে না। কারণ বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি, তার তো হাজার হাজার লাখ লাখ কর্মী আছে। আজকে এই দলটা যদি এলোমেলো হয়ে যায়, তাদের ভুল কর্মকাণ্ড করে, এটার জন্য দায়ভার কিন্তু সম্পূর্ণভাবে পড়বে উপরের 3টা মানুষের প্রতি, কোনো সন্দেহ নাই, উপরের 3টা মানুষের প্রতি। এবং বিএনপির কর্মীরা কিন্তু এখন ঠিক তারা বারুদের মুখ উপরে দাঁড়িয়ে আছে। ওই 3টা মানুষ কে ভাই? না, ওই নেতৃত্ব, যে টপ 3 জন যারা এই দায়িত্ব নিছে এই কাজগুলি করার, তার মধ্যে একটা তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই, যিনি আইনের লোক হয়েও আইনের লোক, ভালো কথা, কিন্তু তার আইন মন্ত্রণালয়ে তার অধীনে না থাকার পরেও উনি আইনের বিষয় নিয়ে নাড়াচাড়া করেন ব্যস্ত। এবং নেক্সট হলো আইনমন্ত্রী, যে জেনে শুনে এই কাজটা করছে, কারণ এই অধ্যাদেশগুলি কিন্তু আইনমন্ত্রীর সময় এগুলি ড্রাফট করে গভর্নমেন্টের অধ্যাদেশ আকারে পাবলিশড হয়েছে। সুতরাং তাহলে সে কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিল, সে অ্যাটর্নি জেনারেল হিসেবে তার মানে এই বিলগুলির পক্ষে সে মত দিয়েছে। এখন সে আইনমন্ত্রী হিসেবে কিভাবে সে স্ববিরোধিতা করতে পারে, এটা একটা বিরাট প্রশ্ন। তৃতীয় জনকে দায়িত্বটা ঠিক মতো পালন করেনি, আর অথবা এখন সে যে দায়িত্ব পালন করেছে সেটাকে এখন নিজে কাছে সে এখন এটাকে বোঝা মনে করছে, করে এটাকে সে পার্টির লাইনে সে হাঁটার চেষ্টা করছে এবং পার্টি প্রধানকে সর্বোত্তম ক্ষমতা দিয়ে ঠিক হাসিনার মতো আজীবনে, দেখেন এই আইনগুলি যদি থাকতো তাহলে কিন্তু হাসিনাকে পালাতে হতো না, কারণ সে প্রত্যেকটা ঘটনার পিছনে তদন্ত করত এবং তদন্ত করে কিন্তু সে একটা রেজাল্টে আসতে পারতো। কিন্তু এই অ্যাকচুয়ালি আমাদের রাজনীতিবিদরা মনে করে যে তাদের যদি সর্বময় ক্ষমতা তাদের হাতে থাকে তাহলে তারা সবচেয়ে নিরাপদ, কিন্তু এটা বোঝে না যে সর্বময় ক্ষমতা হাতে থাকা মানেই হলো তারা সবচেয়ে বেশি অনিরাপদ। তত তাদের অপরাধের বা তাদের দোষ করার সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যায় এই জিনিস, এবং তখন তারা সবকিছু দায়ভার তাদের ঘাড়ে গিয়ে পড়ে এই জিনিস। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, কয়েকটা কমিটি, টোটাল 3টা মানে বিল, তারা যে 3টা বিল, আরেকজন জিয়া ভাই, আপনি আরেকজন লোকের কথা বলেন নাই, আপনি শিলং সালাউদ্দিন বলছেন আর আসাদুজ্জামান বলছেন। আসাদুজ্জামান এবং আমির খসরু, এবং আমি বলি আরেকটা মানুষ আছে, সেটা হচ্ছে আপনার মির্জা ফখরুল। উনি তো হলেন সবচেয়ে প্রজ্ঞাবান রাজনীতিবিদ ওখানে, উনি কিন্তু বলতে পারেন যে দেখেন এই সমস্ত আইন না থাকার কারণে কিন্তু হাসিনাকে পালাইতে হয়েছে, সুতরাং এই আইনগুলি থাকলে আমরা উই উইল রিমেইন উইদিন দি বাউন্ড অফ ল। এবং এই জিনিসটা কিন্তু বোঝে না, আইন থাকলে এটা রাজনীতিবিদদেরকে প্রোটেক্ট করে, এটা তাদেরকে অনিরাপদ করে না। জিয়া ভাই, অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাকে আমি এমনি বলছি, মানে
আমার আর আপনার এক্ষেত্রে আমরা আজকের আপনার কাছ থেকে, ফেরদৌস আজিজ ভাইয়ের কাছ থেকে একটু নিরপেক্ষ কথা আমরা শুনবো। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যে তিনজন মানুষের কথা বলছেন, আসাদুজ্জামান খানকে আমি বলি, আসাদুজ্জামান একে আপনি ধরেন থার্ড গ্রেড নেতা, তাকে আমি নেতা বলি না, সে বোধহয় ওই নেতার C- ক্লাসিফিকেশনে আসে, ওর এটাই নেন না। কিন্তু অন্য যে তিনজনের কথা আপনি বলছেন, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল, আপনি কি এই তিনজনের কাছ থেকে জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদ বা বাংলাদেশের প্রতি নিরঙ্কুশ আনুগত্য বা তাদের দ্বারা গত 17 বছরে হাসিনাকে ক্ষমতা থেকে থাকতে হবে এমন কোনো কিছু এই তিন ব্যক্তির মধ্যে কখনো আপনি দেখছেন কিনা? না, নাই, তিন ব্যক্তির মধ্যে আমরা তো তাদের ফেইলার আমরা জানি, এবং এটা তাদের ভাই, ফেইলারের কারণ একটা হচ্ছে ফেলিউর, আর একটা হচ্ছে I am going to fail because I don't want to pass. I don't want to become successful. I want to fail. এটা আমি কম্প্রোমাইজ করে আর জিনিসকে 15 থেকে 16 বছর দেশবাসীকে ভারতীয় আধিপত্যবাদের মধ্যে রাইখা গুম খুন সবকিছুকে ওনারা হালাল করে দিছে। এখন ওনারা এখানে বসে আপনি তাদেরকে দায়ী করবেন, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি তো দেখি এই তিনজনের দায় তিনজনের উপরে যাবে না। জিয়া ভাই, আপনি যা বলছেন বিশাল খারাপ কিছু ঘটবে, কিন্তু পুরো দায়ভার যাবে তারেক রহমানের উপরে, কারণ বিএনপি উনি তো প্রধানমন্ত্রী, ওনাকে তো সব ওনার উপর ভাই, শুধু প্রধানমন্ত্রী না রে ভাই, উনি বিএনপির মালিক। উনি বিএনপির মালিক, আর বিএনপি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের মতো। বিএনপি একটা ব্যবসা প্রতিষ্ঠান ভাই। এটা তো আমি প্রথমেই আমি সবসময় বলি যে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল মনে করে তারা এটাই তাদের পৈতৃক সম্পত্তি, এটা একটা দোকান, এই দোকানে হলো বাকি সব নেতা ফেতারা এরা হলো কর্মচারী, এবং এরা বেতনভুক্ত কর্মচারী, যার ফলে এদের কোনো আদর্শ নাই, এদের কোনো ভয়েস নাই, এদের কোনো শীত দ্বারা নাই, এদের কোনো সাহস নাই যে কোনটা ভুল আর কোনটা ঠিক এই বলার সাহস তাদের নাই, এবং এই কালচারও তাদের মধ্যে নাই। সুতরাং এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই দেশে যতদিন না পর্যন্ত এই যে একটা ডাইনাস্টি পলিটিক্স, যতদিন এটা ডাইনাস্টিও না ভাই, ডাইনাস্টিক্যাল পলিটিক্সে একটা কথা আছে। লন্ডনে কুইন এলিজাবেথের সময় একজন বিখ্যাত রাইটার, তারা বলছিল ডাইনাস্টি নিয়ে টানছে, তো টানার পরে আপনি শুনছেন যে এখানে ওই যে অ্যাপস্টাইন ফাইলে কিং চার্লসের ভাই তার নামটা যখন চলে আসছে, আপনি কি জানেন? হ্যাঁ, অ্যান্ড্রু, আপনি কি জানেন ওখানে একটা আলাপ আলোচনায় বলছে যে তুমি ক্যামেলট হইতে চাইলেই হইতে পারবা না, তুমি ডাইনাস্টি তৈরি করতে চাইলেই করতে পারবা না, ওখানে আনুষ্ঠানিক শিক্ষা প্রশিক্ষণ এগুলো তোমাকে অর্জন করতে হবে, এগুলো বাদ দিলে তুমি কিছু হবা না। একটা কথা আপনি জানেন খুব ভালো কইরা, প্রিন্স চার্লস শিক্ষিত, সে আর্মিতে সার্ভ করা, সে প্যারাট্রুপার হিসেবে সার্ভ করা, সে ফাইটার প্লেন চালানো বিখ্যাত একজন ফাইটার, সে তারপরে সে প্রমাণ করছে যে আমি রাজার উত্তরাধিকার, আমি কুলাঙ্গার না। এখন আপনি যদি এই নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিবের মাইয়া হাসিনা তারে যদি কোন ক্যামেলট ভাই, তাহলে তো আপনি ক্যামেলটের ধর্ষণ করে দিলেন। আমনে যদি এই মজুমদার পরিবারের কেউ ডাইকাই না কোন ক্যামেলট ভাই, তাহলে তো আপনি ক্যামেলটের ধর্ষণ করে দিলেন। আমি ওইখানে কোনো ক্যামেলট দেখি না, ওখানে কোনো ডাইনাস্টি দেখি না, ওখানে আমি দেখি হুবরি। ওখানে যা দেখি এগুলো হচ্ছে পুরোপুরি হুবরি। আমরা সাবজেক্টটা চেঞ্জ করি। ফেরদৌস আজিজ, এই প্রসঙ্গে আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, আপনাকে আমি শেষ করতে দিয়ে আমরা অন্য বিষয়ে যাই। আমি আর ব্রিগেডিয়ার জিয়া কথা বলছিলাম, বিএনপি বা আওয়ামী লীগ এরা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, আর নেতা কর্মী যারা আছে এরা সব চাকর বাকর। তো জিয়া ভাই বলছে যে জেকব এরা হয়তো একটা ডাইনেস্টি,
আমি কইছি ডাইনেস্টিক কইেন না, কারণ ডাইনেস্টিক কইতে গেলে অনেক লেখাপড়া লাগে, অনেক ট্রেনিং লাগে, প্রমাণ করতে হয় যে তারা কুলাঙ্গার না। ওই মুজিব আর জিয়া ফ্যামিলিতে, মজুমদার ফ্যামিলিতে তো ভাই কিসের লেখাপড়া, কিসের প্রশিক্ষণ, কিসের প্রমাণ? ওরা কুলাঙ্গারের পরে আর কোন অ্যাডজেক্টিভ থাকলে আপনারা কয়েন না, আমারে কন, আমি বলি, আমি চিল্লাইনা শুরু করি। এখন এই বিষয়টা আপনারে কনক্লুড করতে দেবো কর্নেল ফেরদৌস আজিজ। এরা ডাইনেস্টি কোত্থেকে আসবে? কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান, 100% ব্যবসা প্রতিষ্ঠান। এটা আমাদের জাতির দুর্ভাগ্য যে আমরা ভালো রাজনৈতিক দল পাই নাই, বা সঠিক রাজনীতির চর্চা হয় নাই। ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কিছু শুরু হয়েছিল, বাট ওই 3-4 বছরই, বাট দুর্ভাগ্য। এবং প্রতিবারই আমরা জাতি হোঁচট খাচ্ছে এবং ধোঁকা খাচ্ছে প্রতিটা রাজনৈতিক দলের কাছে। এখন আমাদের দরকার পিওর বাংলাদেশি একটা রাজনৈতিক দল, কিন্তু জানি না সেটা গঠন হবে কিনা। আর হইতে গেলেও তো এই যে বড় দুইটা দল আগে দিত না, এখন তো বিএনপি আছে, এরাও দিবে না। জামাত দিবে কি দিবে না আমি জানি না, কারণ জামাতের সাথে আমার কারো কথা হয় নাই। বাট বিএনপির ভাবভঙ্গি দেখে বোঝাই যায় যে এরা একচেটিয়া রাজত্ব চায় এবং হাসিনা স্টাইলেই চায়। কিন্তু এরা কিছু শিখে নাই 5ই আগস্ট দেখে, যে জনগণকে সাথে নিয়ে মুভ না করলে। তারেক সাহেব বাংলাদেশে আসার আগে রেহানার সাথে মিটিং এর ব্যবস্থা করা হয়েছে লন্ডনে। ওখানে আলাপ আলোচনাটা এরকম হয়েছে, আমরা 15 বছর খাইছি, তুমিও 15 বছর খাও। আর ওই মিটিং এর মধ্যস্থতা যে ভদ্রলোক করছে, ভদ্রলোকের নাম পরাগ জৈন। আপনি যদি ছবিটা দেখতে চান আমি একটু দেখায় দেই। সো এই এক ভদ্রলোক ওই মিটিংটার মধ্যস্থতা করছে এবং আলাপ আলোচনায় 15 বছর হাসিনা খাইছে, এই লোক ছিল মধ্যস্থতা করছে। সো এখন তাদেরকে ওকে, তো বলা হয়েছে যে আমরা 15 বছর খাইছি, তুমিও 15 বছর খাও। একটা কথা মনে রাখেন, আওয়ামী লীগ এবং বিএনপির, বর্তমান আওয়ামী লীগ এবং বিএনপির কোর ভ্যালু যদি দেখেন, তাদের আসলে কোনো তফাৎ নাই তাদের মধ্যে, এবং তারা নতুন কোন রাজনৈতিক, আমি একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বানানো হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বানানোর পরে তাদের ভয়টা কোথায় ছিল জানেন? আওয়ামী লীগ এবং বিএনপি আতঙ্কের মধ্যে পড়ে গেছে। আতঙ্কটা ছিল এই, ও মাই গড, আমরা তো কেউ লেখাপড়া জানি না, আমরা তো সব অশিক্ষিতের আড্ডি, আমরা তো ভারতের 5 আটার বাইরে কোনো যোগ্যতা নাই। এই শিক্ষিত লোকজন আইসা পলিটিক্যাল স্ট্রিমটা চেঞ্জ করে দিবে। এটা তো শিক্ষিত লোক ঢুকলে আমাদেরকে কোশ্চেন করে বসবে। একটা কথা আপনি মনে রাখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস না, ওইখানে যদি আল্লাহ কোন ফেরেশতাকে নাজিল করে যে তুমি যাও, যাইয়া বাংলাদেশের দায়িত্ব নাও, এই মুজিব পরিবার আর জিয়া পরিবার, এই দুই পরিবার থেকে খানকি এবং কুলাঙ্গারেরা লাফায়া পড়বে ওই আল্লাহর ফেরেশতার উপরে। ওই লূত আলাইহিস সালামের যুগে যেভাবে সত্তরেরা ফেরেশতারা ওই নামে আইছিল লূতের কওমদের রক্ষা করার জন্য, আর খানকিরা সব লাফায় পড়ছিল। এই বর্তমানে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে ওই পরিবারের অংশধর। এগুলো নিয়ে আর আমাদের এগুলো নিয়ে আলোচনা করে এটার প্রমাণ তো আমরা পেয়েছি, এটার প্রমাণ আমরা পেয়েছি যে দুইটা দলই এক, 19 আর 20 না, 19.75 আর 20। ওকে, কারণ এবার আমরা 111-এর সময় মঈন আহমেদ প্রথম দিকে কিন্তু প্রথম 5-6 মাস ভালোই করছিলেন। মানুষ সোনার গয়না পরে রাত 1টা-1:30টায় বিয়ে খায় ফিরত, এত নিরাপদ ছিল। কিন্তু এই দুইটা দল, চাউলের দামও কম ছিল, চাউলের দাম বিএনপির সময় কম ছিল, এই দুইটা দল 111-এর লাস্টের দিকে এতই নন কোঅপারেশন শুরু করলো এই দল এবং এই দলের ব্যবসায়ী মাফিয়ারা, যে জিনিসপত্রের দাম বাড়ায় দিল। আপনি চেক ব্যাক করতে পারেন পুরা ইয়েতে, ওই সময়কার ডাটা নিয়ে করে দিল। তার মানে এই দুইটা দল মিলেই ইয়ে করেছে। এদের মধ্যে এক জায়গায় মিল আছে যে মনু তুই আর মই আয় বাঘে যুগে খাই, মিলেমিশে খাই, তুই খা কিছুদিন আমি খা কিছুদিন। আর জনগণ অসহায় এদের কাছে, এই দুইটা দলের কাছেই অসহায়। আমাদের জনগণ এদেরকে আর চায় না।
এবং এখনই চায় না। জি, ধন্যবাদ। ওকে, আমি ব্রিগেডিয়ার জি আজকের আমাদের আলোচনাটায় আমাদের যেটা আলোচনা আমি করতে চাইছি ওই সাবজেক্টটায় আসি। আমাদের দেশে কাউন্টার স্পিওনেজ ল, এটার উপরে কোনো আলাপ আলোচনা হয় না। সাংবিধানিক ভাবে এটার বিচার হবে, আর কেউ যদি স্পিওনেজ লতে গুপ্তচর বৃত্তিক কাজকর্মে গ্রেফতারও করা হয়, তাদেরকে দুইটা আইনে বিচারের নামে পরকাষ্ঠ দেখানো হয়। পরবর্তীতে ভারতীয় হাই কমিশন এবং সেনাপ্রধান এবং সরকার প্রধানদের কথায় তাদেরকে ছাইড়া দেওয়া হয়। একটা আইন ব্যবহার করা হয়, এটাকে বলে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923। 1923 সালে ব্রিটিশরা ব্যবহার করত ভারতীয়দের বিরুদ্ধে যারা স্বাধীনতা চাইছে। ওই আইনের ভিতরে কোনো অ্যান্টি এসপিওনাজ বলতে কোনো কিছু ছিল না। ব্রিটিশ রাজের বিরুদ্ধে যারাই স্বাধীনতা চাইছে তাদের বিরুদ্ধে 1923 সালে এই আইনটা করা হয়েছে। যেই আইন বাংলাদেশের, আপনারা এক মুতা আছে ডাক্তার কামাল রে আমরা কই বাংলাদেশের সংবিধানের রচয়িতা, শালা 2 পয়সার ভণ্ড। ওই কপি আর পেস্ট করিয়া সংবিধানের রচয়িতা যদি হওয়া যায় তাহলে ওই সে কামাল হোসেন। ওকে, আরেকটা আইন ব্যবহার করা হয়, আপনি শুনেছেন, সেটা হচ্ছে পেনাল কোড 1860। এই পেনাল কোড 1860টা ব্যবহার করা হয়েছে যারা ব্রিটিশদের এগেনস্টে আত্মঘাতী হামলা করতে গেছে, ওই যে বোমাবাজি কইরা উড়াইয়া দিবে, ক্ষুদিরামের মতো লোকজন, আরো লোকজন কারা কারা কোন জায়গায় কি করছে, তাদের উপরে এই আইনটা ব্যবহার করা হয়েছে। এবং আরেকটা করা হয়েছে, ব্রিটিশ রাজ যদি কোনো জায়গায় গিয়ে কোনো কথা বলে, সেখানে যদি কেউ অরাজকতা তৈরি করে, তখন এই 1860 পেনাল কোড ব্যবহার করা হয়েছে। এখন দুইটা আইন বাংলাদেশে গুপ্তচরদের বিরুদ্ধে ব্যবহার করে। এখন একটা মজার কথাও আছে, 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট শেখ মুজিবুর রহমানকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ার জন্য, এবং এই নিরঙ্কুশ ক্ষমতা বলতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কোনো আইনের দরকার নাই, মুজিব যেটা বলবে মুজিবের কথাই আইন। ওইটার জন্য একটা অ্যাক্ট করা হয়েছিল, বলে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। আর লাস্ট একটা আইন করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, হাসিনা করছে, কেউ যদি তাদের উপরে হাত দেয়। এই তাইলে আমি আর আপনি এবং কর্নেল ফেরদৌস আজিজ যদি বিবেচনা করি সত্যিকার অর্থে 1971 সালের 16ই ডিসেম্বরের পর থেকে, 72-এ তো সংবিধান হয়েছে, সেই থেকে আজ অবধি বাংলাদেশে কাউন্টার স্পিওনাজ ল এর কোনো ড্রাফট তৈরি করা হয় নাই। এটা নিয়ে সংসদে কোনো আলাপ আলোচনা করা হয় নাই। এটা নিয়ে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে নাই, ক্যাবিনেটে আলাপ আলোচনা করে নাই। এটা নিয়ে সুশীল সমাজে কোনো ডায়লগ তৈরি হয় নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কখনো প্রয়োজনীয়তা ফিল করে নাই। দেশের সচেতন জনগোষ্ঠী যারা নিজেদেরকে দাবি করে বুদ্ধিজীবী, তারা কখনো বলে নাই এই আইনটার দরকার আছে। ব্রিগেডিয়ার জিয়া, আপনি একজন শিক্ষিত সচেতন বাংলাদেশী নাগরিক এবং আপনি প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর একজন অফিসার। একটা রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার্থে এই আইনটা কতটা জরুরি? কাউন্টার স্পিওনেজ ল, এটা কেন জরুরি? প্রথম কথা হচ্ছে যে প্রশ্নটা তো খুবই, আইনটা তো খুবই জরুরি, কিন্তু আপনি যে আইনের কথা আপনি বলছেন, যে আপনি যে প্রয়োজনটা তুলে ধরছেন, বাংলাদেশের রাজনীতিবিদরা যারা যারা দেশ চালায়, দেশ রাষ্ট্রনায়ক বলতে যেটা বুঝি আর কি, রাষ্ট্রনায়কদের তো প্রথমে বুঝতে হবে যে আসলে কি তাদের তাদের দেশের নিরাপত্তার যে যে নাজুকতা বা সেন্সিটিভিটি, সেটা আসলে তারা বোঝেন কিনা। বিকজ একটা দেশের, যেটা আমি আপনাকে যে কথাটা আমি বলি, যে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনীতিবিদরা গত
মানে 90 সালের পর থেকে, আমি তার আগেরটা বাদ দিলাম, 90 সালের পর থেকে আমরা বলি যে এটা গণতান্ত্রিক উত্তরণ হয়েছে, এতে তো গণতন্ত্র গণতন্ত্র বলতে তো মনে করেন মুখে ফেনা উঠে যায়, মানে গণতন্ত্র ভাষায় দিচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। কিন্তু তারপরে যা কিছু করে সব হলো টুটি চেপা গণতন্ত্র। মানে গণতন্ত্র কিন্তু টুটিতে চেপা থাকবে আর কি, কথা বলতে পারবা না, মুখে টেপ থাকবে, হাতে কড়ি থাকবে, বেড়ি থাকবে, পায়ে বেড়ি থাকবে, কিন্তু তুমি গণতন্ত্র। হ্যাঁ, এইটাই হলো আপনার গণতন্ত্র বলতে। আমাদের রাজনীতিবিদরা যেটা বোঝে সেটা হচ্ছে যে সিভিলিয়ান সরকার প্রধান থাকবে এবং সেই সরকার প্রধান এই প্রশাসন এবং বাকি যাদেরকে মিলিয়ে চুলে লুটপাট করে খাবে, কেউ কিছু প্রশ্ন তুলতে পারবে না। এটাই হলো গণতন্ত্র, সবাই মিলে খাবো আমরা, এটাই হলো গণতন্ত্র। দেশের জনগণ গোল্লায় যাক। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, ভারতের ভারত যে অ্যাকচুয়ালি মানে আসলে সবাই বলে যে ভারত একটা বড় দেশ, এই সেই হ্যান ত্যান, আমরা তো পারবো না ইত্যাদি, কিন্তু প্রশ্ন তো সেটা না। প্রশ্নটা হচ্ছে যে আমি একটা স্বাধীন দেশ হিসেবে আমার একটা নিজস্ব স্বকীয়তা থাকা দরকার, আমার নিজস্ব চিন্তা ভাবনা থাকা দরকার, আমার একটা রাষ্ট্রীয় কৌশল থাকবে। সে কৌশল কি? কৌশলটা হলো রাষ্ট্রের বাউন্ডারিটিকে প্রোটেক্ট করা। এই বাউন্ডারিটা প্রোটেক্ট করার জন্য আমার কি কি তথ্য, আমার পটেনশিয়াল শত্রু যেটা, সম্ভাবনাময় শত্রু যে সে জানতে চাইবে বা জানতে চেষ্টা করবে, সেগুলিকে আমার প্রোটেক্ট করতে হবে। এই প্রয়োজনটা যদি আপনি না বোঝেন তাহলে এই আইনের প্রশ্নই আসে না। এই প্রয়োজনটা তো প্রথম বুঝতে হবে। তো আমি একটা রিপোর্ট, আমি আপনাকে একটা ছোট্ট কয়েকটা অংশ তুলে ধরেছি, জাস্ট দুইটা তিনটা চুম্বক অংশ আর কি। সেটা হলো ভারতকে নিয়ে, মানে ব্যাপারটা হলো কি, ভারত ভীতি সিনড্রোম। আমি এটাকে বিএনপির এখন যারা কাঁপুনিতে মানে কাপাকাপি করছে আর কি শাসন ব্যবস্থার বিভিন্ন রকম আইন কানুন প্রণয়ন করার ব্যাপারে এবং ভারতকে সর্বোচ্চ ছাড় দেওয়ার ব্যাপারে, তাদের হলো এই, আমি আসলে তারা একটা এই সিনড্রোমে তারা ভুগছে। এই সিনড্রোমের ফলে তাদের সেই কর্মকাণ্ড হচ্ছে, এবং তার কর্মকাণ্ডের সর্বশেষ সেটা হচ্ছে, যেটাকে আমি দুইটা ভাগে ভাগ করি। একটা হলো লেজিটিমেট স্ট্রাকচারাল ফিয়ার, যেটা মানে সত্যি সত্যি যেটার একটা ভীতির কারণ আছে। সে ভীতি কি? বাংলাদেশ 3 দিক থেকে পরিবেষ্টিত এবং যেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে এনসার্কেলড একটা দেশ। ভারত বাণিজ্যের আমাদের 13-14 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়, আমরা বিভিন্ন এসেনশিয়াল আইটেম তাদের কাছ থেকে নেই, আমরা এই দিক থেকে কিছুটা নিরাপত্তার ভীতির মধ্যে থাকি যে খাবার দাবার না পেলে, ভারত তো বলেই যে আমরা নাকি তারা না দিলে নাকি আমি খেতে পারবো না। তো আমরা 1.5 বছর না খেয়েছিলাম, অসুবিধা নাই। আমরা আসলে আমাদের সেই জাতীয়তা বোধ যদি থাকতো যে আমরা ভারতের সাহায্য, আমরা কারোর সাহায্য নিয়ে বেঁচে থাকতে চাই না। আমার যা জিনিস দরকার আমি এটা কিনে খাবো, আমার যদি না তৈরি করতে পারে আমি কিনে খাবো, আর যদি বাইরে কিনতে না পারি না যে তৈরি করবো। নেক্সট হচ্ছে বাংলাদেশের পানির একটা বড় সমস্যা, এটা দিজ আর রিয়ালিটি। তারপরে কি, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সে একটা অপরাধী, সে অপরাধীকে তারা ফেরত দিচ্ছে না। এইগুলি হলো এবং সে কোনো একটা সময় আর একটা প্রকট আকার ধারণ করতে পারে, প্রকট বা নিরাপত্তা পরিস্থিতি তৈরি করতে পারে। এছাড়া আছে কিছু ম্যানুফ্যাকচার্ড অর ম্যানিপুলেটেড ফিয়ার। ম্যানিপুলেটেড ফিয়ারটা কি জিনিস? ম্যানিপুলেটেড ফিয়ারটা হলো যে ওই যে আমি যে 4টা পয়েন্ট বললাম, এই বাস্তবতার বাইরে কিন্তু আর কতগুলি জিনিস আছে। সেটা হচ্ছে নিজে নিজে যদি আপনি ভয় ফিল করেন, সেই ভয়ের থেকে আপনি কি করেন, আগে গিয়ে নিজেকে সারেন্ডার করেন। তার একটা খুব সাংঘাতিক উদাহরণ তারা দিয়েছে। সেটা হলো যে 26 সালের এপ্রিলে নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশ, মনে রাখেন 26 সালের এপ্রিলে, মানে এই যে এপ্রিল রানিং, বাংলাদেশের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে না এবং নতুন সরকার যুক্তরাষ্ট্র, চীন বা পাকিস্তানের মতো দেশের সাথে নিরাপত্তা ব্যবস্থায় যাবে না। এটা মৌখিকভাবে নিশ্চিত করেছে। এটি একটি অসাধারণ প্রকাশ্য ছাড় মন্তব্য। কোন সার্বভৌম দেশ সাধারণত আগে থেকে ঘোষণা করে না যে সে কোনো নিরাপত্তা অংশীদারিত্ব গ্রহণ করবে না। এটা একটা দাসখত আপনি বলতে পারেন। এটি ঠিক সেই আচরণ যা আপনার, মানে আমার প্রশ্নটা ছিল যে আমরা আসলে কি ধরনের ম্যানিপুলেটেড ফিয়ারের মধ্যে আছি। দিস ইজ হোয়াট ইজ দ্যাট রেজাল্ট অফ ম্যানিপুলেটেড ফিয়ার। আরেকটা হচ্ছে যে ভারত অখুশি হবে কোন দেশ তার নিজের নিরাপত্তাকে হুমকি রেখে আর একটা দেশ অখুশি হবে, এই কথা ভেবে গত 15 বছরে আমরা কোনো নতুন জেট কিনি নাই, আমরা কোনো প্রতিরক্ষা মানে আপনার হলো এয়ার ডিফেন্স সিস্টেম কিনি নাই, এবং
আমাদের সাথে যে এই যে ইন্টারিম সরকারের সময় যে আলোচনাগুলো চলছিল সেটা আটকে গেছে, এবং এই কারণে যে আমরা যদি এগুলি কিনি তাহলে ভারত অখুশি হইতে পারে। একটা সার্বভৌম দেশের প্রতিরক্ষার বিষয়গুলি তার সিদ্ধান্ত নির্ভর করে মানে হওয়া উচিত কি তার নিজের প্রয়োজন এবং নিজের কার্যকারিতা, আমার এটা কতটুকু দরকার সেটার উপরে, কিন্তু তা না করে আমরা প্রতিবেশী কতটা আরামদায়ক বোধ করবে তার ভিত্তিতে আমরা কিনি। তাহলে সেই সরকার আপনি কিভাবে, আপনার কি তথ্য আপনি আসলে সে লুকানোর চেষ্টা, সে তো পারলে সব তথ্য ভাই আমার কাছে এই আছে এই নাই, তুমি যা আছে সব নাও, আপনি সে নিজেই দিয়ে ভাই যে ভাই চমৎকার কিছু তথ্য আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, কিন্তু আমি যদি আপনাকে আবার কোশ্চেনটাকে রিফ্রেশ করি, বাংলাদেশে কাউন্টার এসপিওনেজ ল এটা কেন জরুরি? এটা জরুরি কেন আপনি করছেন, কিন্তু আপনি যেটা ব্যাখ্যা করছেন এটা হইতেছে বিদ্বান মানুষদের জন্য। সার্বিক অর্থে একটা কথা যদি আমি ঠান্ডা মাথায় বলি, যে কাউন্টার এসপিওনেজ ল একটা কারণের জন্য আমরা ভারতের মতো কুত্তি দেশটা চারিদিকে এমন একটা মানুষের দেশ, অসভ্য অদূরদর্শী কুত্তা চাণক্য নীতি হারাম জাতি খরগহস্তের এক দেশ ভারত, যাদের ভিতরে মানবিকতা এগুলো শেষ, আমরা চারপাশ দিয়ে ঘেরা। একটা কথা আপনি মনে রাখেন, আমেরিকা এবং কানাডা তারা পাশাপাশি রাষ্ট্র, এবং মেক্সিকো তারা নিজেরা বলে আমরা ইন্টেলিজেন্স শেয়ার করব, কিন্তু আমরা একজন আরেকজনের বিরুদ্ধে এসপিওনাজ কর্মকাণ্ডে আমরা পার্টিসিপেট করব না। আমরা এক দেশের ক্ষতি হয় আর এক দেশে এইটা করে আমরা এর ভিতরে ঢুকবো না। আপনি খুব ভালো করে জানেন, মেক্সিকান কোন মানুষকে যদি এসপিওনাজ লতে আমেরিকায় অ্যারেস্ট করা হয়, ভয়াবহ অবস্থা দাঁড়ায় যায়। ওই লোকটাকেই যে শুধু গ্রেপ্তার করে তা না, মেক্সিকোর জবাবদিহি করতে করতে জান বাইরে যাইব যে তুমি এই এসপিওনাজ ওয়ার্কটা কেন করাইছো। বাংলাদেশে যে কোনো প্রকার ধ্বংসযজ্ঞ করানোর জন্য আমরা বাংলাদেশের রাজনীতিবিদরা গত 54 বছরে একটা লেভারেজ দিয়েছি যে ভারতের হয়ে কাজ করা কোনো অন্যায় কিছু না। না এটা ঠিক না, তা না, না এটা আমি আই ডোন্ট এগ্রি অন দিস। প্রথম কথা হলো আমি যখন আপনারা জিজ্ঞাসা করছি আমি কিন্তু কোশ্চেনটা করছি, এখন আপনি যেটা বলবেন তোর বলেন না কেন, আমি তো ওই কথাটাই আপনার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি এটা না, আপনাকে আমি বলতে চাইছি ভাই এটা আমাদের জরুরি কেন এটা বলেন, আমাদের এটা দরকার, এটা জরুরি ছিল নাই কেন? নাই কেন বিকজ আপনার যে দেশ চালায় তাদের তো ফিল করতে হবে যেটা দরকার, সে তো ফিলই করে না এটা দরকার, এই জন্য করে নাই। তাদের ফিলিংস তারা করে নাই, কিন্তু আমি বলছি এটা এই আইনটা আমাদের জরুরি কেন ছিল। হ্যাঁ, বিকজ এটা হইলে তো আপনি যারাই আপনার তথ্য পাচার করবেন আপনি তাদেরকে আপনি ট্রাই করতে পারবেন। এসপিওনাজ বলতে কি শুধু তথ্য পাচার আর কিছু নাই? না, আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ওকে, লট অফ থিংস আর দেয়ার। আপনি কি একটু শেয়ার করবেন, কারণ আমার মনে হয়েছে আপনি রাইট মানুষ এটা নিয়ে ব্যাখ্যা করার। আর কি আছে? একটা হলো যে আপনি হলেন এক ইনফরমেশন দিলেন, তারপর আপনি আপনার যে পার্সোনালিটিটা আপনার দেশের মানে আপনার তথ্য প্রদানে বাধার সৃষ্টি করে আপনি তাকে এলিমিনেট করে ফেললেন। ইট ইজ পার্ট অফ দি এসপিওনেজ অপারেশন, এটা আমি বলি। আপনি এসপিওনেজ অপারেশনের ভিতরে জিয়া ভাই এইটা কি আসে? আপনি একটা তথ্য প্রদান করলেন, এই তথ্যের ভিত্তিতে তারা একটা অপারেশন সেট আপ করলো, একটা প্রজেক্ট তৈরি করলো যে বাংলাদেশ আমরা এটা করব। এই অপারেশনটা এক্সিকিউশনের জন্য ফার্দার ইনফরমেশন দরকার, আপনি তাদেরকে ফিট করতেছেন একটার পরে একটা। এটার উপরে ইডিআর হত্যাকাণ্ড হয়েছে, এটার উপরে শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে, এ ধরনের ইনফরমেশনের উপরে হলিয়ার্ডিসন বেকারিতে আকাম কুকাম হয়েছে। এর কোনটাই তো এসপিওনাজের গুপ্ত বৃত্তির বাইরে না, নাকি আপনি আমার সাথে একমত? সবই এর ভিতরে। এবং খালি তাই না, আপনি মনে করেন যে আপনার ফিউচার প্রকিউরমেন্ট যেগুলি ডিফেন্স ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার এগুলি সবই তো আপনার এই তথ্যগুলি আগাম তথ্য, যে আপনি এই যে হিউম্যান ক্রাই, এই যে এখন একটা যে আমি এগ্রিমেন্ট করতে যাচ্ছি পাকিস্তানে বা টার্কিতে বা চায়নাতে,
এটা আমি আগেই জানাই দিলাম। সো ইন্ডিয়া স্টার্টস ব্লোয়িং হুইসেলস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে না? Yeah. তারা এবং আরো বানায় আপনাকে বলবে যে তুমি তো অস্ত্র কিনতেছো কেন, তোমার তো আর মানে বিশেষ করে যারা পশ্চিমা বিশ্ব, যারা যাদেরকে তারা সবসময় কনভিন্স করতে পারে, বিকজ ওই যে জ্যাকেটটা, ওই যে গণতন্ত্রের একটা জ্যাকেট পরা আছে, ওই জ্যাকেট নিয়ে তো সে আমার থেকে, এটাই তো অ্যাকচুয়ালি আমাদের রাজনীতিবিদদের যে প্রজ্ঞার অভাব কোথায় ছিল আরেকটা, সেটা হলো আপনার অস্ত্র নাই, গোলা বারুদ নাই, ঠিক আছে, আরে ভাই আপনি একটা ভালো গভর্নেন্স আনেন, আপনি ভালো আইন আনেন এবং দুনিয়াকে দেখান যে আই এম মোর ডেমোক্রেটিক দেন ইন্ডিয়া। সো দ্যাটস হাউ ইউ ইনক্রিজ ইউর সফট পাওয়ার। আরো একটা কথা জিয়া ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, এসপিওনাজ ওয়ার্কের ভিতরে আরো কিছু ওয়ার্ক আছে, যেমন বাংলাদেশের ইন্ডাস্ট্রি গুলোকে একটার পর একটা ধ্বংস করে দেওয়া। হ্যাঁ, এই ধ্বংসের এখন একটা কথা, বিএনপির শাসনামলে কি আদমজি বন্ধ হয় না? বিএনপির শাসনামলে কি বাংলাদেশের অধিকাংশ পার্ট ইন্ডাস্ট্রি গুলো একটার পর একটা বন্ধ হয় নাই? হইছে। বিএনপির আমলেই কি শুরু হয়েছে আরো আগে, শুরু তো হয়েছে অ্যাকচুয়ালি সেই মানে 75-এর আগে। আমাদের প্রত্যেকটা জুট মিল তো ধ্বংস হয়েছে তখন, আমাদের প্রত্যেকটা জুট মিলের গুদামে আগুন লাগতো কেন? এগুলো তো দিস আর সাবভার্সন। এনি সাবভার্সিভ অপারেশন ইজ অলসো পার্ট অফ স্প্যানেজ অপারেশন। এবং এটার মধ্যে যারাই ইনভলভ থাকবে এটা কি করছে, এটা আপনার যে পটেনশিয়াল কম্পিটিটর তাকে আপনি ফ্যাসিলিটেট করতেছেন, আপনি আপনার প্রোডাক্ট মার খেয়ে যাচ্ছে, আপনার তারা নতুন নতুন জুট ইন্ডাস্ট্রি, আপনি র মেটেরিয়াল তৈরি করেন ফর দেয়ার ইন্ডাস্ট্রি। দ্যাটস ভেরি স্যাড। ওকে, আমি কর্ন ফিরদৌস আজিজ, ব্রিগেডিয়ার জি একটা কথা বারবার বলছে এবং এই কথাটা লেজিট। কথাটা হইতেছে বাংলাদেশের যারা সিভিলিয়ান সরকার প্রধান হয় তাদের ভিতরে তারা এই প্রয়োজনীয়তাটাই ফিল করে না যে এই গুপ্তচর নিরোধ আইন অর্থাৎ কাউন্টার এসপিওনাজ ল এটা আমাদের দেশে দরকার আছে। আপনার কেন মনে হয় এটা তারা প্রয়োজন মনে করে না? প্রথমত এটা তারা প্রয়োজন মনে করে নাই, তারা সবই ছিল মানে কি বলবো, যোগ্য লোক, দক্ষ লোক, শিক্ষিত লোক সরকারে আমরা পাইনি, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, আপনি শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত যে কয়জন প্রধানমন্ত্রী হয়েছেন তাদের কয়জন উচ্চশিক্ষিত বলুন? কয়জন ছিল না। তো প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা দরকার আছে, তার জ্ঞানের লেভেল মানে নলেজ বেসটা উপরে উঠার জন্য, তো সেটা ছিল না। যারা মন্ত্রী এমপি হয়েছে বা সংসদে বসেছে তারাও আধা শিক্ষিত অর্ধশিক্ষিত ছিল, অথবা চোর বাটপার ছিল, দেশপ্রেম তাদের ভিতরে ছিল না। এবং তারা মানুষের কাছ থেকে ভোট নিয়ে জনগণকে তারা জনগণ ফেনা তুলতো, গণতন্ত্র ফেনা তুলতো, সংবিধান ফেনা তুলতো, কি একটা এদের উদ্দেশ্য ছিল জনগণকে কৃতদাস বানিয়ে রাখা। জনগণকে তারা কৃতদাসের মতোই ট্রিট করে গেছে গত 54 বছর, এবং তাদেরকে হাইকোর্ট দেখাইছে। মানে ট্রু সেন্সে তাদের দেশপ্রেম ছিল না। এক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাড়া বাকিদের দেশপ্রেম ছিল বলে আমি এটা মানি না। আচ্ছা, এখন এই যে এই যোগ্য মানে অযোগ্য, অদক্ষ এবং হাফ মূর্খ এবং হাফ শিক্ষিত লোকগুলা তারা সবসময় চায় নাই যে তাদের যে শিক্ষিত এবং জ্ঞানী কোন লোক রাষ্ট্রযন্ত্রে উঠে আসুক বা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টে উঠে আসুক। একটা দলের ভিতরেও কিন্তু একটা যোগ্য লোককে উপরে উঠতে দেওয়া হয় না, কারণ ওই দুর্বল লোকটার ভয় থাকে সে যদি আমাকে আউটস্মার্ট করে দেয়। এইভাবে কিন্তু পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো গড়ে ওঠেনি ঠিক মতো ট্রু সেন্সে ডেমোক্রেসি প্র্যাকটিস করি। বাট ডেমোক্রেসি হচ্ছে তসবির মতো জপতে থাকে, ডেমোক্রেসি এই কাজগুলা করে নাই। আচ্ছা, যারাই মাথা তুলে দাঁড়াইছে, এই যে স্প্যানের মধ্যে অপারেশন, স্যার ভালো বলেছেন, অনেকগুলো কভার করেছেন। বিমানবন্দরে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আগুন লাগলো গোডাউনে, মনে আছে আপনার নিশ্চয়ই, ঢাকা বিমানবন্দরে স্প্যানেজ। ওই সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় যে চিটাং পোর্টে 2টা টার্মিনালে, এই যে কন্টেইনার টার্মিনালেও আগুন লেগেছে, একটা ইন্ডাস্ট্রিতেও আগুন লেগেছে। দিস অল আর স্প্যানেজ অ্যাক্টিভিটিস, তাদের প্ল্যানিং। সচিবালয়ে আগুন, এটাও সব যত যা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময় যত যা হয়েছে স্প্যানেজ
অ্যাক্টিভিটিস অপারেশন। এবং দুঃখের আমাকে বিষয় একটা হচ্ছে কথা বলেন, এই আমাকে দেশীয় একটা কথা দালালরা বলেন। এই ভাই, দেশীয় ভাই, দালালরা জড়িত। করেন ফেরদৌস আজিজ, হাসিনার সময় বাংলাদেশ ব্যাংকের 13 তলায় আগুন লাগছে, ওইটা কি ছিল? এটা কি ইচ্ছাকৃত ছিল নাকি এটাও সাবোটাজ ছিল?